পঞ্চম পর্বের তৃতীয় খণ্ড। রাষ্ট্রীয় স্বার্থপরতা যে ইউরোপের সাহিত্য ও ধর্মকে ক্রমশ অধিকার করিতেছে, তাহা কাহারও অগোচর নাই। কিপলিং এক্ষণে ইংরাজি সাহিত্যের শীর্ষস্থানে এবং চেম্বারলেন ইংরেজ রাষ্ট্র ব্যাপারের একজন প্রধান কাণ্ডারি। ধূমকেতুর ছোট মুন্ডুটির পশ্চাতে তাহার ভীষণ ঝাঁটার মতো পুচ্ছটি দিগন্ত ঝাঁটাইয়া আসে। তেমনি মিশনারির কারধৃত খ্রিস্টান ধর্মালোকের পশ্চাতে কি দারুণ উৎপাত জগৎকে সন্ত্রস্ত করে, তাহা এক্ষণে জগৎ বিখ্যাত হইয়া গেছে। এ সম্বন্ধে মার্ক টোয়েনের মন্তব্য পাদটিকায় উদ্ধৃত হইল। The missionary question, of course, occupies a foremost place in the discussion. It is now felt as essential that the Western powers take cognizance of the sentiment here that religious invasions of Oriental countries by powerful Western organizations are tantamount to filibustering expeditions, and should not only be discountenanced, but that stern measures should be adopted for their suppression. The feeling here is that the missionary organization constitute a constant means to peaceful international relations. Shall we? That is, shall we go on conferring our civilization upon the people that sit in darkness, or shall we give those poor things a rest? Shall we bang right ahead in our old-time loud, pious way and commit the new century to the game, or shall we sober up and sit down and think it over fast? Would it not be prudent to get our civilization tools together and see how much stock is left on hand in the way of glass beads and theology, and maxim guns and hymn books, and trade gain and torches of progress and enlightenment, patent adjustable ones good to fire villages with upon occasion, and balance the books, and arrive at the profit and loss, so that we may intelligently decide whether to continue the business or sell out the property and start a new civilization scheme proceeds. Extending the blessing of civilization to our brother who sits in darkness has been a good trade and has paid well on the whole, and there is money in it yet, if carefully worked, but not enough, in my judgment, to make any considerable risk advisable. The people that sit in darkness are getting to be too scarce and too shy, and such darkness as is now left is really of but an indifferent quality and not dark enough for the game. The most of those people that sit in darkness have been furnished with more light than was good for them or profitable for us. We have been injudicious. প্রাচীন গ্রিক ও রোমক সভ্যতারও মূলে এই রাষ্ট্রীয় স্বার্থ ছিল। সেই জন্য রাষ্ট্রীয় মহত্ব বিলোপের সঙ্গে সঙ্গেই গ্রিক ও রোমক সভ্যতার অধঃপতন হইয়াছে। হিন্দু সভ্যতা রাষ্ট্রীয় ঐক্যের উপরে প্রতিষ্ঠিত নহে। সেই জন্য আমরা স্বাধীন হই বা পরাধীন থাকি, হিন্দু সভ্যতাকে সমাজের ভিতর হইতে পুনরায় সঞ্জীবিত করিয়া তুলিতে পারি, এ আশা ত্যাগ করিবার নহে। নেশন শব্দও আমাদের ভাষায় নেই, আমাদের দেশে ছিল না। সম্প্রতি ইউরোপীয় শিক্ষাগুণে ন্যাশনাল মহত্বকে আমরা অত্যাধিক আদর দিতে শিখিয়াছি, অথচ তাহার আদর্শ আমাদের অন্তঃকরণের মধ্যে নাই। আমাদের ইতিহাস, আমাদের ধর্ম, আমাদের সমাজ, আমাদের গৃহ কিছুই নেশন গঠনের প্রাধান্য স্বীকার করে না। ইউরোপে স্বাধীনতাকে যে স্থান দেয়, আমরা মুক্তিকে সেই স্থান দিই।
আত্মার স্বাধীনতা ছাড়া অন্য স্বাধীনতার মাহাত্ম্য আমরা মানি না। রিপুর বন্ধনই প্রধান বন্ধন, তাহা ছেদন করিতে পারিলে রাজা মহারাজার অপেক্ষা শ্রেষ্ঠ পদ লাভ করি। আমাদের গৃহস্থের কর্তব্যের মধ্যে সমস্ত জগতের প্রতি কর্তব্য জড়িত রহিয়াছে। আমরা গৃহের মধ্যেই সমস্ত ব্রহ্মাণ্ড ও ব্রহ্মাণ্ডপতির প্রতিষ্ঠা করিয়াছি। আমাদের সর্বপ্রধান কর্তব্যের আদর্শ এই একটি মন্ত্রেই রহিয়াছে, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ শ্যাত তত্ত্বজ্ঞান পরায়ণ যদৌ যত কর্ম প্রকুর্বিত তদ ব্রহ্মণি সমর্বয়তে। এই আদর্শ যথার্থভাবে রক্ষা করা ন্যাশনাল কর্তব্য অপেক্ষা দুরূহ এবং মহত্তর। এক্ষণে এই আদর্শ আমাদের সমাজের মধ্যে সজীব নাই বলিয়ায় আমরা ইউরোপকে ঈর্ষা করিতেছি। ইহাকে যদি ঘরে ঘরে সঞ্জীবিত করিতে পারি, তবে মৌজোর বন্দুক ও দমদম বুলেটের সাহায্যে বড় হইতে হইবে না। তবে আমরা যথার্থ স্বাধীন হইব, স্বতন্ত্র হইব, আমাদের বিজেতাদের অপেক্ষা ন্যূন হইব না। কিন্তু তাহাদের নিকট হইতে দরখাস্তের দ্বারা যাহা পাইব তাহার দ্বারা আমরা কিছুই বড় হইব না। 15-16 শতাব্দী খুব দীর্ঘকাল নহে। নেশনে যে সভ্যতার অভিব্যক্তি তাহার চরম পরীক্ষা হয় নাই, কিন্তু ইহা দেখিতেছি তাহার চারিত্র আদর্শ উচ্চতম নহে। তাহা অন্যায়, অবিচার ও মিথ্যার দ্বারা আকীর্ণ এবং তাহার মজ্জার মধ্যে একটি ভীষণ নিষ্ঠুরতা আছে। এই ন্যাশনাল আদর্শকেই আমাদের আদর্শ রূপে বরণ করাতে আমাদের মধ্যেও কি মিথ্যার প্রভাব স্থান পায় নাই? আমাদের রাষ্ট্রীয় সভাগুলির মধ্যে কি নানা প্রকার মিথ্যা চাতুরী ও আত্মগোপনের প্রাদুর্ভাব নাই? আমরা কি যথার্থ কথা স্পষ্ট করিয়া বলিতে শিখিতেছি? আমরা কি পরস্পর বলা বলি করি না যে নিজের স্বার্থের জন্য যাহা দূষণীয়, রাষ্ট্রীয় স্বার্থের জন্য তাহা গর্হিত নহে? কিন্তু আমাদের শাস্ত্রেই কি বলে না, ধর্ম এব হত হন্তি ধর্ম রক্ষতি রক্ষিত, তস্মাৎ ধর্ম নো হন্তব্য মান ও ধর্ম হত বোধিত। বস্তুত প্রত্যেক সভ্যতারই একটি মূল আশ্রয় আছে। সেই আশ্রয়টি ধর্মের উপরে প্রতিষ্ঠিত কি না তাহাই বিচার্য। যদি তাহা উদার ব্যাপক না হয়, যদি তাহা ধর্মকে পীড়িত করিয়া বর্ধিত হয়, তবে তাহার আপাত উন্নতি দেখিয়া আমরা তাহাকে যেন ঈর্ষা এবং তাহাকেই একমাত্র ঈপ্সিত বলিয়া বরণ না করি। আমাদের হিন্দু সভ্যতার মূলে সমাজ, ইউরোপীয় সভ্যতার মূলে রাষ্ট্রনীতি। সামাজিক মহত্বেও মানুষ মাহাত্ম্য লাভ করিতে পারে, রাষ্ট্রনীতিক মহত্বেও পারে। কিন্তু আমরা যদি মনে করি ইউরোপীয় ছাঁদে নেশন গড়িয়া তোলাই সভ্যতার একমাত্র প্রকৃতি এবং মনুষ্যত্বের একমাত্র লক্ষ্য, তবে আমরা ভুল বুঝিব। এটি ভারতবর্ষ প্রবন্ধের 5ম পর্বের 3য় খণ্ড তথা গোটা 5ম পর্বটি সমাপ্ত হল। ধন্যবাদ।